সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ বুরহানুদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমি আজ তোমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা কোর্সের প্রথম পত্রের 7ম অধ্যায় থেকে আজকের এই আলোচনা করব তোমাদের সাথে। আশা করি তোমরা ভালো আছো এবং যৌক্তিকভাবেই বাসায় অবস্থান করছো। আমাদের 7ম অধ্যায়ের যে চ্যাপ্টারটা, অধ্যায় 7ম, আমরা মূলধন ব্যয় যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটাতে আমরা থাকবো। তো তোমাদের সাথে আমি আজকের এই ক্লাসটা নেওয়ার পরে আমরা যেটা করব যে আমরা ধারাবাহিকভাবে অন্তত 4টা ক্লাস প্রয়োজন হবে। এই মূলধন ব্যয় চ্যাপ্টার শেষ করার পর আমরা মূলধন বাজেটিং, পরের চ্যাপ্টার 8ম অধ্যায়, সেটাও আমরা শেষ করব। তোমরা যদি আমাদের সাথে থাকো, অর্থাৎ ক্লাসগুলো যদি নিয়মিত করো, তোমরা যদি রেসপন্স করো, আমার মনে হয় আমরা ঠিকঠাক মতোই আমরা এই সময়টার মধ্যেই আমাদের 2টা চ্যাপ্টার ইম্পর্টেন্টলি আমরা শেষ করে দিতে পারবো। তো তোমরা নিয়মিত ক্লাসগুলো করবে, খাতা কলম নিয়ে বসবে, যেভাবে তোমাদের সুবিধা হয়। তোমরা নিজেদের বইপত্রও সাথে সাথে দেখবে এবং আমাকে কোশ্চেন করবে যে কোনো বিষয়, আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, প্রবলেমগুলো সলভ করে দেব। তো আমি চাইবো একাদশ শ্রেণীর যারা আমাদের সাথে আসতো তারা তো এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেই, সেই সাথে যারা দ্বাদশ শ্রেণীতে পরীক্ষার্থী, তারাও একটু চ্যাপ্টারগুলো রিভিউ করে নিতে পারো। তো যাই হোক, আমরা এই সেশনের মূল অংশে যাওয়ার আগে আমি একটু তোমাদের সাথে যে বিষয় বলতে চাচ্ছি, এই মূলধন ব্যয় চ্যাপ্টারটা আমরা কেন করব। প্রথমত, আমাদের ক্লাসে যেটা হবে যে আমরা বোর্ডের ফাইনাল পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা প্রবলেম পাবো, যেটা আমরা খুব সহজভাবেই অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবো। এটা যেমন পরীক্ষার কারণে, সেই সাথে আমাদের অ্যাডমিশন টেস্টেও এইখান থেকে, আমি সবসময় তোমাদের ক্লাসে বলে এসেছি যে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার খুব যত্নের সাথে পড়তে হয়। এই চ্যাপ্টারে অনেকগুলো বিষয় জড়িত আছে। সেই সাথে আমরা যখন হায়ার এডুকেশনে চলে যাব, BBMBA-তে পড়াশোনা করব, সেখানেও তোমাদেরকে এই চ্যাপ্টারগুলোর উপরে খুব বেশি গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, আমি এখন শুরু করছি যে মূলধন ব্যয় চ্যাপ্টারটা আমরা দেখব। তো এখানে মূলধন ব্যয় চ্যাপ্টারটা আমরা দেখতে গেলে আমরা একটু পেছনে যাব, আমরা একটু রিভিউ করব। তো রিভিউটা কি, যে আমরা অর্থায়নের যে সূচনা অংশ ছিল, অর্থায়নের সূচনা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আমাদের যে কাজটা ছিল, যে আমরা দেখেছি যে অর্থায়নের কার্যাবলী বা আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত, সমূহ। সেই অধ্যায়ে আমরা এই জায়গাটা বারবারই তোমাদেরকে আমরা ওই ক্লাসেও আমরা বলেছি যে তোমরা সবসময়ই যেই চ্যাপ্টারটা পড়বে এই জায়গাটাতে চলে আসবে, যা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে যে ঠিক তোমরা কোন জায়গাটাতে আসো। আমরা সেই কারণে এই জায়গাটাতে আসছি। ওখানে আমরা 3টা কাজ দেখেছি। একটা হলো যে অর্থ সংস্থান বিষয় হলো যে তহবিল সংগ্রহ। 2 নাম্বার ছিল বিনিয়োগ সিদ্ধান্ত। আমি একটু সংক্ষেপে লিখছি, বিনিয়োগ সিদ্ধান্ত, সেখানে হলো তহবিলের আমরা ব্যবহার করি। আর 3 নাম্বার যেটা ছিল, সেটা ছিল যে আমাদের ওই লভ্যাংশ সিদ্ধান্ত, অর্থাৎ আমরা যে তহবিলের সুবিধা
আই মিন শেয়ার হোল্ডারদেরকে সুবিধা বন্টন, আমরা এইভাবে বলতে পারি সুবিধা বন্টন। এখন আমরা যখন এই মূলধন ব্যয় অংশটা নিয়ে আলোচনা করব, তখন আমাদের সব সময় যেটা করতে হবে যে আমরা দেখে নেব যে আসলে এটা কোন জায়গার কাজটা। তো আমরা মূলধন ব্যয় জায়গাটা আমাদের মেইনলি এখানে অর্থ সংস্থানের কাজ। আমরা এটা একটু ভালো করে বুঝে নিব যে তহবিল সংগ্রহ, অর্থাৎ একটা বিজনেস অর্গানাইজেশন হতে পারে, এটা ছোট প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি। তো সেখানে যেটা হয় যে নর্মালি তারা কোন সোর্স থেকে অর্থ সংগ্রহ করবে সেটা তাদের খুব জরুরি। এখন এই যে তহবিল সংগ্রহ করবে বা মূলধন সংগ্রহ করবে, তাহলে মূলধন সংগ্রহের এই কাজটাই হলো মূলধন ব্যয় অংশে আমাদের আলোচনা, যে আমরা এই অংশে আসি। তো এখন নর্মালি ওখানে আমরা আলোচনা করেছিলাম যে মূলধন সংগ্রহ করতে গেলে মূলধনের যে ব্যয় আছে সেই ব্যয়গুলো আমরা নর্মালি কি দেখি, যে যেখানে সবচাইতে কম ব্যয়ে বা সহজ শর্তে বা সুবিধাজনকভাবে আমরা তহবিল সংগ্রহ করতে পারি, একজন আর্থিক ব্যবস্থাপক সেই সিদ্ধান্তই নেয়। এবং যে কারণে আমরা মূলধন ব্যয় চ্যাপ্টারটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, যে একটা অর্গানাইজেশনের মূলধনটা কিভাবে গঠিত হবে, কত কত মূলধন আনতে হবে এবং কোন কোন সোর্সগুলো আনবে, সেই সোর্সগুলো যখন সিলেক্ট করতে যাবে তখন নর্মালি যেটা হয় যে যেই সোর্সের ব্যয় কম বা সহজ শর্তে হয় সেই সোর্সটাই নর্মালি একজন আর্থিক ব্যবস্থাপক সিলেক্ট করেন। এজন্যই মূলধন ব্যয় চ্যাপ্টারটা দেখব যে আমাদের ব্যয় কত এবং কোন উৎসে ব্যয় আমাদের সবচেয়ে কম, সেই জায়গাটা থেকেই আসলে একজন আর্থিক ব্যবস্থাপক তার সিদ্ধান্ত নেবেন যে কীভাবে তার মূলধন গঠন করবেন। এজন্যই মূলধন ব্যয় চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই জরুরি। যাই হোক, আমরা এখন যে জায়গাটা যাবো, যে আমরা জেনে নিলাম যে আমরা ঠিক কোন জায়গাটাতে আছি। এখন আমরা মূলধন ব্যয় যে জায়গাটা সেটা হলো যে আমরা একটু জেনে নিলাম যে এটা কিভাবে করতে হবে। সেই সাথে আমরা এখন একটু, আমি বইয়ের মতো করে যাচ্ছি না, আমি একটু আলাদাভাবে যাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা যাতে অতি দ্রুত বিষয়গুলো বুঝতে পারো। আমি একটু গতানুগতিক ধারার বাইরে যাচ্ছি। আমি এখানে একটি বক্স আঁকাচ্ছি, সেটা হলো যে আমরা সবাই জানি যে আর্থিক অবস্থার বিবরণী আমরা দেখেছি, আমরা অ্যাকাউন্টিং করার সময় দেখি অবস্থার বিবরণী। তো এটাকে আমি আংশিক বলছি কারণ পুরোপুরি করছি না, আমরা একটু আংশিক একটা বিবরণী দেখি, যেখানে আমাদের থাকে মূলধন ও দায় অংশ। এই অংশ আমরা দেখছি যে মূলধন ও দায় অংশে আমরা আছি আর্থিক অবস্থার বিবরণীতে। তো এই মূলধন ও দায় অংশে আমাদের যেটা হয় যে নর্মালি আমরা এখানে দুইটা ভাগ করে ফেলি। একটা হলো চলতি দায়, আরেকটা হলো দীর্ঘমেয়াদী দায় ও মূলধন। এই দীর্ঘমেয়াদী অংশে আমাদের চারটি বিষয় থাকে। সেই চারটি বিষয় কি, যে 1 নাম্বার 2, 3, 4টা দিলাম। একটা হলে এখানে থাকে, ধরো আমরা যদি দেখি যে সাধারণ শেয়ার, 2 নাম্বার অগ্রাধিকার শেয়ার, ঋণ বা ঋণপত্র, তোমরা একটু নোট নিতে পারো, একটু লিখে ফেলতে পারো। এরপরে আমাদের যেটা হয় যে সংরক্ষিত আয়, শেয়ার হোল্ডারদের টাকা বন্টন না করে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য যদি রেখে দেওয়া হয়, সেই অংশগুলোকে আমরা নর্মালি সংরক্ষিত আয় বলতে অ্যাকাউন্টিং আমরা অনেক আরো ডিটেইলস জানি। এই যে 4টা উৎস, এই উৎসগুলো আসলে আমরা একত্রে বলি মূলধন কাঠামো। আর যখন আমরা এই পুরোটাকে বলি তাহলে এই অংশটা হলো আমাদের মূলধন কাঠামো, আর তাহলে সম্পূর্ণ অংশকে আমরা বলি আর্থিক কাঠামো।
আর্থিক কাঠামো। এখন আমরা একটু যাচ্ছি এই কারণে যে একটু ডিটেল জানার জন্য, যে যেহেতু আমি আবারও বলেছি যে থিওরির পার্টটা আমাদের ডিটেল জানতে হবে, আমরা অ্যাডমিশন টেস্ট দিব, আমরা একটু ডিটেল জানবো, অন্য চ্যাপ্টারগুলোর সাথে রিলেশনশিপ কি সেইটা আমরা জানবো, এ কারণে আমরা আরেকটু ডিটেল জানতে চাচ্ছি। তো এখন এই জায়গাটা আমরা বোঝার জন্য যে আর্থিক অবস্থার বিবরণী যদি আমি মাথায় নিয়ে আসি, তাহলে আমাদের কি হচ্ছে যে এখান থেকে আমি মূলধন ব্যয় বা মূলধনের অংশগুলো আমরা এখান থেকে পাচ্ছি। তো মূলধনের এই অংশগুলো মূলত আসলে মূলধন কাঠামোর অংশ। কিসের অংশ আমরা দেখলাম? মূলধন কাঠামোর অংশ। তাহলে মূলধন কাঠামোতে যে অংশগুলো যায়, আই মিন সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, তারপরে আমাদের যে ঋণ বা ঋণপত্র এবং সংরক্ষিত আয়, এগুলোই আসলে আমাদের মূলধন কাঠামোর অংশ, এবং এগুলোর ব্যয় নির্ণয় আসলে মূলধন ব্যয় নির্ণয়ের মূল যে কাজ সেটা এখান থেকেই আসলে মেইনলি আসে। তাহলে আমরা এগুলোকে উৎস বলতে পারি, যে মূলধনের উৎস। এই উৎসগুলোর ব্যয় নির্ণয় আসলে মূলধন ব্যয় নির্ণয়ের আমাদের প্রধান কাজ। তো এখন আমরা যে জায়গাটা আবারও চিন্তা করব সেটা হলো যে আমরা আমাদের এই মূলধন ব্যয় অংশে বা মূলধন ব্যয় অধ্যায়ে যখনই আমরা যাব তখন আমরা মাথায় নিব যে আমরা কিসের কাজ করতেছি? তহবিল সংগ্রহ। তহবিল সংগ্রহ করব কোন সোর্সগুলো নিব? যেই সোর্স আমাদের সহজ হবে বা সহজ শর্তে ঋণ পাবো, অর্থ পাবো, উৎস, সেই উৎসগুলো আমরা সিলেক্ট করি। অ্যাট দ্য সেম টাইম আমরা কি করব? তখন আমাদের মাথায় চলে আসে যে আমরা যেহেতু মূলধন কাঠামো, মূলধনের উৎস খুঁজতেছি, সেহেতু আমাদের চলে যেতে হবে, আমরা একটা আর্থিক অবস্থার বিবরণী অংশ বুঝতে পারবো, এবং সেই বিবরণীর যে দুইটা ধাপ, একটা হলো চলতি দায় আর একটা হলো দীর্ঘমেয়াদী দায় ও মূলধন। তো দীর্ঘমেয়াদী দায় অংশে আমরা কয়টা উপাদান পেলাম? 4টি উপাদান পেলাম। নিশ্চয়ই তোমরা নোট করেছো। এই 4টি উপাদানকে আমরা বলি মূলধন কাঠামো, অর্থাৎ মূলধনের যেই উপাদানগুলো নিয়ে যে অনুপাতে একটা অর্গানাইজেশনের মূলধন গঠিত হয়, সেইগুলোকেই আমরা আসলে বলি মূলধন কাঠামো, এবং তার প্রত্যেকটা উৎসর ব্যয় নির্ণয় আলাদা আলাদা করে এবং সামগ্রিকভাবে নির্ণয় করাই আমাদের আসলে এই অধ্যায়ের মূল কাজ। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমাদের আসলে এখানে কি কাজ করতে হবে। তো এখন আমাদের তাহলে কি কাজ করতে হবে? এই তহবিল উৎসগুলো ব্যয় নির্ণয় করা শিখতে হবে। তো এখানে তোমাদের স্বভাবতই মাথায় আসতেই পারে, তো স্যার আমাদেরকে মূলধন ব্যয় জিনিসটা কি, সেটার খুব থিওরিটিক্যাল কথা। তো থিওরিটিক্যাল কথাটা আমরা যদি দেখি, সেটা হলো যে তোমাদের বইয়ে অনেক ধরনের সংজ্ঞা আছে। তো আমরা নর্মালি যেটা মনে করি যে একজন বিনিয়োগকারী দীর্ঘমেয়াদে তার বিনিয়োগ থেকে যে পরিমাণ ন্যূনতম রিটার্ন প্রত্যাশা করে বা আয় প্রত্যাশা করে, তাকে আমরা বলি মূলধন ব্যয়। এটা বিনিয়োগকারীর জন্য একটা অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। অর্থাৎ এই ফান্ডটা এই প্রতিষ্ঠানে বিনিয়োগ না করে অন্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে সে কতটুকু রিটার্ন পেত, এটা তাকে মেইনলি ক্যালকুলেট করতে হয়। এখন এখানে বিনিয়োগকারীর কথা কেন আসলে? এখানে আসলে আমাদের দুইটা ব্যাপার, একটা হলো বিনিয়োগকারী আর একটা হলো যে মূলধনটা নিতেছে। আমরা যদি বলি কোম্পানি যারা মূলধন সংগ্রহ করে, মূলধন যারা সংগ্রহকারী। এখন এই বিনিয়োগকারী এদেরকে মূলধন দিবে বা টাকা দিবে তখনই যখন তারা একটা ভালো রিটার্ন পাবে। এখন ভালো রিটার্ন যদি এই কোম্পানি থেকে না পায়, তাহলে এই কোম্পানি থেকে বিনিয়োগ করবে না। তাহলে এ কারণে আমরা বইয়ে যখন থিওরি পড়ি, তোমাদের অনেক সময় কনফিউজড হও যে আসলে বিনিয়োগকারীর ন্যূনতম আয় কেন বোঝানো হচ্ছে। আসলে বিনিয়োগকারী যে আয় বাজারে, প্রতিযোগিতামূলক বাজার থেকে প্রত্যাশা করে, সে আয়টা এই কোম্পানিকে অর্জন করে তাকে দিতে হবে। অর্থাৎ তার যেটা আয় সেটাই কোম্পানির মূলধনের ব্যয়। এজন্যই মূলধনের যে ব্যয় আমরা সামনে আরেকটু দেখব, যে আমরা 4টা উৎস দেখেছি: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র এবং সংরক্ষিত আয়। এগুলোর আলাদা আলাদা ব্যয় এবং সামগ্রিক ব্যয় নির্ণয়, এবং সেই ব্যয়গুলো আমাদের মিনিমাম কতটুকু বিনিয়োগকারীর প্রত্যাশা আছে সেই অনুযায়ী উপার্জন করার যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের ক্যালকুলেট করা শিখতে হবে। তো যাই হোক, অনেকটুকু থিওরির কথা আমরা জানলাম। এখন আমরা একটু চলে যাব যে আসলে আমরা এখান থেকে কিভাবে আমরা একটু চ্যাপ্টার আর একটু ডিটেইলস জানবো। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা ডিটেইল যখন যাচ্ছি তখন আমরা দেখছি যে 1 নম্বর লিখেছিলাম কি আমরা সাধারণ শেয়ার। তো আমাদের এখানে কাজ সাধারণ শেয়ারের
ব্যয়, এগুলো শর্টে আমরা লিখি কেই দ্বারা। আমরা শর্টে লিখি কেই দ্বারা। 2 নাম্বার আমাদের শিখতে হবে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়। অগ্রাধিকার শেয়ারের ব্যয়, এটা আমরা বলি কি দ্বারা? কেপি দ্বারা। ঠিক আছে। এবং 3 নাম্বার আমরা যদি লিখি যে ঋণপত্রের ব্যয়, ঋণপত্রের ব্যয় সেটা আমরা দেখি কেডি দ্বারা। এবং যদি আমরা 4 নাম্বার দেখি যে সংরক্ষিত আয়ের ব্যয়, এটা আমরা লিখি কে আর দ্বারা। এবং 5 নাম্বার আমাদের দেখতে হবে সার্বিক মূলধন ব্যয় বা গুরুত্ব প্রদত্ত, বইয়ে তোমরা দেখবে গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয়, আমরা সেটাকে কেও দ্বারা প্রকাশ করি। তো তাহলে আমাদের এই যদি আমরা কেই আলাদা করে শিখতে হবে, কেপি আলাদা করে শিখতে হবে, কেডি আলাদা করে শিখতে হবে, কে আর আলাদা করে নির্ণয় শিখতে হবে। এগুলো যখন এগুলোর প্রত্যেকটা ব্যয় আলাদা করে যখন আমরা শিখব তখন আমরা কেও নির্ণয় করতে পারবো। তাহলে কেও নির্ণয় বা সার্বিক মূলধন ব্যয় নির্ণয়ের আগে আমাদের কি শিখতে হবে? সাধারণ শেয়ারের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয় এবং কি শিখতে হবে? ঋণপত্রের এবং সংরক্ষিত আয়ের ব্যয়, এগুলো আলাদা আলাদা করে শিখতে হবে। এজন্য আমরা বলেছি যে আমরা কমপক্ষে 4টা ক্লাস লাগবে। তো 4টা ক্লাস যদি আমরা লেগে থাকি করি, আজকে আমরা খুব থিওরিটিক্যাল পার্টটা দেখছি, এরপরে আমরা ফর্মুলাগুলো দেখব, এরপরে আমরা হয়তো তোমরা যদি চাও তাহলে আমরা হয়তো বোর্ডের কিছু সালের কোশ্চেন আমরা সলভ করে দেব। এইগুলো তোমরা বইয়ের মধ্যে যা প্রশ্ন আছে এগুলো তোমরা যথারীতি ঠিকঠাক মতো করতে পারবে। তো আমরা এবার যাব, আমরা যে একটু দেখে নেই যে আমাদের কিছু টার্ম আমাদের প্রয়োজন হবে, কিছু কি টার্ম আমাদের এই চ্যাপ্টার করতে। তোমরা একটু নোট নিয়ে নাও কি টার্মগুলো। আমরা যদি বলি কি টার্মসগুলো তোমরা হয়তো ইতিমধ্যেই জেনেছো। আমরা যদি দেখি একটা দেখলাম কেই, অর্থাৎ কস্ট অফ ইকুইটি শেয়ার বা সাধারণ শেয়ার। আমি একটু ইংলিশে লিখতেছি, এই টার্মগুলো তোমাদের বইও ইংলিশে আছে, কোনো অসুবিধা নাই। তারপরে আমরা বলছি কি কেপি, কস্ট অফ প্রেফারেন্স শেয়ার। একটু নোট নিয়ে নাও, একটু লিখে ফেলো কস্ট অফ প্রেফারেন্স শেয়ার। এবং 3 নম্বরে যদি দেখি কেডি, কস্ট অফ ডেট বা ডিবেঞ্চার। 4 নম্বরে আমরা আবারও দেখি, এগুলো দেখেছি তারপরে আবার দেখাচ্ছি কস্ট অফ, আমি একটু শর্টে লিখি। আমরা 5 নম্বরে দেখব যে কেও বা ডব্লিউএসসিসি, এটাকে আমরা বলছিলাম যে সার্বিক মূলধন ব্যয় বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এরপরে আমাদের ছিল যে আমরা বলছিলাম যে আমাদের জি লাগবে, আমাদের গ্রোথ রেট অফ ডিভিডেন্ড। এই টার্মগুলো তোমাদের শিখে নিতে হবে। তোমরা এমনি জেনে রাখলেই হবে, বইপত্রগুলোতে আছে, খুব বেশি জটিলতা নাই। এরপরে আমাদের দরকার হবে জি গ্রোথ। এরপরে আমরা দেখব ডিনট। ডিনট মিন্স কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার, কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার, ডিনট। এরপরে আরেকটা টার্ম আমাদের আসে D1, যেটা আমরা বের করি। D1 বলতে আমরা বুঝি যে নেক্সট ইয়ার, পরের বছর, বা প্রপোজড প্রস্তাবিত ডিভিডেন্ড পার শেয়ার। তো আমরা এখন যদি একটু এই টার্মগুলো আমরা দেখে নিই, তারপর আমরা মূল জায়গাতে আমরা যাব। তাহলে D1টা আমাদের কিভাবে হয়?
গুণ করি D1 D0 ইন্টু 1 প্লাস G ফর গ্রোথ, গুণ করলে আমরা D1 এর মানটা পেয়ে যাব। এরপরে আমাদের দরকার হয় আমাদের NSV, নেট সেলস ভ্যালু, অর্থাৎ একটা শেয়ারের নেট সেল ভ্যালু কত, নেট সেল ভ্যালু। তো নেট সেল ভ্যালুটা হয় আমাদের সেল ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট, সেল ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট। তো আমরা একটু ফ্লোটেশন কস্ট জিনিসটাও আমাদের একটু জানা দরকার ছিল। তো আমরা যদি 10 নম্বরে দেখি, ফ্লোটেশন কস্টটাকে আমরা এফসি দ্বারা লিখি, তাহলে এফসি হলো কি আমাদের এই যে ফ্লোটেশন কস্ট বা আমরা এটাকে বলি কস্ট অফ ইস্যু। যে কোনো শেয়ার, বন্ড, সাধারণ শেয়ার হোক, অগ্রাধিকার শেয়ার হোক, ঋণপত্র হোক, এগুলো ইস্যু সংক্রান্ত যে খরচ সেগুলোকে আমরা বলি কস্ট অফ ফ্লোটেশন কস্ট বা ইস্যুর খরচ। এরপরে আমাদের দরকার হয় যে 11 নম্বরে এন, কত দিনের জন্য আমরা অগ্রাধিকার শেয়ার বা ঋণপত্র ইস্যু করি, সেটা আমরা নাম্বার অফ ইয়ার দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কি কি জানলাম আরেকবার যদি দেখি, একটা হলো কেই, কেপি, কেডি, কেআর, কেও, P0, D0, G, D1, FC, N। তাহলে এই টার্মগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি খেয়াল রাখতে হবে। আবারও আমি রিভিউ করি, কে হলো কস্ট অফ ইকুইটি, কেপি সাধারণ শেয়ারের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, কেডি হলো ঋণপত্রের ব্যয়, কেআর হলো সংরক্ষিত আয়ের ব্যয়, কেও হলো সার্বিক মূলধন ব্যয়, P0 হলো কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার, অর্থাৎ একটা শেয়ারের বর্তমান বাজার মূল্য বা ঋণপত্রের বর্তমান বাজার মূল্য, D0 হলো চলতি ডিভিডেন্ড পার শেয়ার, জি হলো ডিভিডেন্ডের গ্রোথ রেট, D1 হলো নেক্সট ইয়ার বা প্রপোজ বা প্রস্তাবিত ডিভিডেন্ড, এফসি হলো ফ্লোটেশন কস্ট বা ইস্যুর খরচ, এন হলো মেয়াদ, কত দিনের জন্য ইস্যু করব। তাহলে আমরা এই টার্মগুলো আমরা খাতায় লিখে নেব। খাতায় লিখে নিয়ে তারপরে আমরা যখন আমরা ডিটেলস ফর্মুলাগুলোতে যাব তখন হয়তো তোমরা আরো ডিটেলস বুঝতে পারবে বিষয়টা। হ্যাঁ, তো যাই হোক আমি এটা মুছে ফেলি। আমরা সামনের ক্লাসগুলোতে আমরা আরেকটু ডিটেলস ফর্মুলাগুলো দেখব, হয়তো তোমাদের ভালো লাগবে, তখন তোমাদের আর অসুবিধা হবে না। তো আমি এখন চলে যাব আমাদের 1 নাম্বার যেটা ছিল, যে তোমরা একটু খাতায় নোট করে নাও। 1 নাম্বার সাধারণ শেয়ারের ব্যয়, যেটাকে আমরা বলছি কেই। ঠিক আছে, সাধারণ শেয়ারের ব্যয় কেই। তো কেই আমরা নির্ণয় করব একইভাবে। আমরা বলছি কয়টা আমাদের নির্ণয় করতে হবে, 5টা। কেপি নির্ণয় করতে হবে, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, ঋণপত্রের ব্যয় নির্ণয় করতে হবে, সার্বিক মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে এই 5টা কাজ আমাদের করতে হবে। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি, যে আমরা বলেছি যে আমরা যেহেতু আরো ক্লাস করব, আমরা আজকে কেইটা নিয়ে একটু আলোচনা করে আজকে শেষ করব। হয়তো আগামী ক্লাসগুলোতে আমরা কেডি, কেআর বা কেপি ওগুলো করে তারপরে আমরা অঙ্কে চলে যাব। তোমরা আশা করি আমাদের সাথে থাকবে। তো সাধারণ শেয়ারের ব্যয়, সাধারণ শেয়ার, তোমাদের একটা থিওরি আসে সাধারণ শেয়ারের কোনো ব্যয় নাই বা কি আছে কি। তো অরিজিনালি সাধারণ শেয়ারের যে ব্যয় সেটা হলো যে সাধারণ শেয়ারের স্বাভাবিকভাবে কোনো ব্যয় দেখা যায় না, কিন্তু একজন বিনিয়োগকারী একটা কোম্পানিতে কেন বিনিয়োগ করে রিটার্নের আশায়। সে যদি কি পরিমাণ রিটার্ন পাবে
ততটুকু ম্যানেজমেন্টকে আয় অর্জন করে দিতে হয়। যদি এটা ম্যানেজমেন্ট এই আয় অর্জন করতে বা কোম্পানি মিস করে, তাহলে এই বিনিয়োগকারী আর এই কোম্পানিতে থাকবে না, অন্য কোম্পানিতে চলে যাবে। তো অন্য কোম্পানিতে যদি চলে যায় তাহলে কি হবে, যে ওই এই কোম্পানির শেয়ার প্রাইস ফল করবে, বাজারে তার রেপুটেশন বা গুডউইল নষ্ট হবে, এবং কোম্পানি পরবর্তীতে যদি কখনো ফান্ড কালেকশনের প্রয়োজন হয় সেই ফান্ড কালেকশন করতে পারবে না। এই জন্য একটা ম্যানেজমেন্টের উপরে একটা প্রেশার থাকে যে কি পরিমাণ আয় অর্জন করে লভ্যাংশ হিসাবে সাধারণ শেয়ার হোল্ডারকে দিতে হবে। এটাকে আমরা বলি সাধারণ শেয়ারের ব্যয়। তাহলে আমরা এটাকে বলি যে বিনিয়োগকারীর প্রত্যাশিত আয়ের হার, অর্থাৎ কি আয় সে প্রত্যাশা করে, কতটুকু লভ্যাংশ বা কতটুকু আয় সে প্রত্যাশা করে, এটাকে আমরা বলি যে সাধারণ শেয়ারের ব্যয়। এই হার নির্ণয়ের জন্য আমাদের তিনটি মেথড আছে, মডেল আছে, যে কেই নির্ণয়ের আমরা এটাকে বলি মডেল। কেই নির্ণয়ের আমরা তিনটি মডেল দেখতে পাই বা পদ্ধতি দেখতে পাই। পদ্ধতিগুলো কি কি পদ্ধতি পাই, ঠিক আছে। এক নাম্বার হলো ডিভিডেন্ড মডেল, অর্থাৎ বিনিয়োগকারীর প্রত্যাশিত লভ্যাংশের হার। এই কথাটাই আমরা আসলে এখানে বলি যে একজন বিনিয়োগকারী কতটুকু লভ্যাংশ প্রত্যাশা করে, সেটাকে আমরা ডিভিডেন্ড মডেলে বলি। আর সেটাকে আমরা কেই যখন নির্ণয় করি, আমরা ফর্মুলাটা এরকম লিখি, ডি নট বলি বা ডি জিরো বলতে পারো, ডি নট বা ডি জিরো বলতে পারো, ডিভাইডেড বাই পি নট বা পি জিরো। অর্থাৎ পি জিরো বলতে আমরা আগেই বলেছিলাম যে এই টার্মগুলো জানবো, একটা শেয়ারের দাম কত আর শেয়ার প্রতি কত লভ্যাংশ পেল তার শতকরা হার। আমরা 100 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব, কেই পেয়ে যাব। এবং কোনো কোনো বইয়ে ডি ডটের জায়গায় ডি ওয়ান আছে। তো ডি ওয়ান হলো যখন এখানে আমাদের ডিভিডেন্ড মডেলে কোনো গ্রোথ নাই, তো গ্রোথ যখন না থাকে তখন ডি নট বা ডি ওয়ান একই রেজাল্ট দেয়। আমরা সামনে অঙ্ক করার সময় তোমরা আরো ডিটেইলস বুঝতে পারবে। আমরা আপাতত যাচ্ছি যে ডিভিডেন্ড মডেলে একজন বিনিয়োগকারী 1 বছরের জন্য যদি একটা শেয়ার হোল্ড করে তাহলে সে কতটুকু লভ্যাংশ পেল। ধরো কথার কথা যদি আমরা বলি যে একটা শেয়ার 100 টাকায় কিনে একজন বিনিয়োগকারী কিনেছিল, বছর শেষে 15 টাকা লভ্যাংশ পেল, তাহলে সে কত পার্সেন্ট পাচ্ছে, 15% পাচ্ছে। এটাকে আমরা ডিভিডেন্ড মডেলে প্রকাশ করি। আমরা সামনে আরো প্রবলেম সলভ করবো, আমরা আরো ডিটেইল জানবো। এখানে এত সিরিয়াস হওয়ার কিছু না, আমরা এগুলো আস্তে আস্তে শিখতে পারবো। তো আমরা এবার তাহলে 1 নাম্বার গেল আমাদের এই নির্ণয়ের যে মডেলগুলো বা পদ্ধতিগুলো, মেথডগুলো। আমাদের 2 নাম্বারে আমরা চলে যাব, 2 নাম্বারে আমাদের হলো ডিভিডেন্ড গ্রোথ মডেল। ডিভিডেন্ড গ্রোথ মডেল 2 নম্বরে আমরা লিখলাম ডিভিডেন্ড গ্রোথ মডেল। এখানে আমাদের যে কাজটা করতে হবে যে আমরা এখানে প্রত্যাশিত বিনিয়োগকারীর প্রত্যাশিত যে আমরা লভ্যাংশ একটু আগে বলেছি যে প্রত্যাশিত লভ্যাংশ আয় ও যদি অঙ্কে আমাদের এই যখন গ্রোথ থাকবে তখন আমার গ্রোথ মানে কি লভ্যাংশ বৃদ্ধির হার। তো আমরা গ্রোথ বা লভ্যাংশ বৃদ্ধির হার, গ্রোথ ডিভিডেন্ড গ্রোথ রেট হারের বৃদ্ধির হারের যোগফল দ্বারা আমরা কেই নির্ণয় করি। বৃদ্ধির সমষ্টি দ্বারা আমরা কেই পাই। তো কিভাবে পাই, কেই সমান আমরা লিখি ডি নটের জায়গায় ডি ওয়ান পি নট মাইনাস এফ সি। এখানে আমাদের ফ্লোটেশন কস্টের বিষয়টা চলে আসছে, ইন্টু 100 প্লাস জি।
এটাকে যদি তুমি জিটাকে ভিতরে যোগ করে 100কে পরে দিয়ে গুণ করলেও হবে। এখানে আমাদের ফর্মুলায় আমরা পাচ্ছি d1। এখানে g হলো কি গ্রোথ রেট, আর d1 কিভাবে হবে আমরা একটু আগেও দেখিয়েছি, 1 প্লাস g অঙ্কে গ্রোথ রেট দেওয়া থাকবে। তো গ্রোথ রেট থাকবে, আমরা এগুলো ডিটেইলস আরো আমরা যখন প্রবলেম সলভ করবো আমরা আরো ডিটেইলস দেখাবো। তো আমরা এবার ডিভিডেন্ড গ্রোথ মডেল গেছে, আমরা এবার 3 নাম্বারটা একটু দেখবো। 3 নাম্বারটা তোমরা একটু নোট নিয়ে নাও। 3 নাম্বার হলো তোমাদের পরিচিত রিস্ক রিটার্ন চ্যাপ্টারে পড়েছো, ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল। এটার নাম নিশ্চয়ই তোমাদের সবারই জানা, CAPM, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আমরা কোন চ্যাপ্টারে জেনেছি? রিস্ক রিটার্ন চ্যাপ্টার বা ঝুঁকি ও আয় চ্যাপ্টারে আমরা এটা জেনেছি। এবং সেখানে আমরা রিস্ক রিটার্ন চ্যাপ্টারে লিখেছিলাম ই আর এক্সপেক্টেড রিটার্ন। ওটা যেহেতু রিস্ক রিটার্নের চ্যাপ্টার, বিনিয়োগকারীর কনটেক্সট থেকে বিনিয়োগকারী যেটাকে রিটার্ন বলে, আমরা একটু আগে বলেছি কোম্পানি সেটাকে বলে কস্ট। এই জন্যই এই ফর্মুলাটা এখানে আসছে। এটা আমরা এভাবে দেখি, আর এফ বা রিস্ক ফ্রি রিটার্ন প্লাস আর এম মাইনাস আর এফ, এটা তোমরা অলরেডি দেখেছো, ইনটু বিটা। তো এটা ডিটেইলস আমরা বলছি রিস্ক রিটার্ন চ্যাপ্টার তোমরা ডিটেইলস করে ফেলেছো। তো এই কারণে আমাদের এখানে এটা হয়তো বা যদি পরীক্ষার প্রবলেমও সলভ করতে হয় সেটাও তোমাদের আসবে কোত্থেকে? ওই রিস্ক রিটার্ন চ্যাপ্টার থেকে। তাহলে আমরা কেই নির্ণয়ের কয়টা পদ্ধতি আমরা দেখলাম? কেই নির্ণয়ের 3টা। একটা হলো 3টা পদ্ধতি, তিনটার মধ্যে আমরা বলছি প্রথম 2টা আমাদের এখান থেকে খুব আমরা ভালো করে শিখে নেব। আর এটা যে 3টা CAPM যেটা, এটা আমরা রিস্ক রিটার্ন চ্যাপ্টার থেকে আমরা ঝুঁকি ও আয়, আমি বাংলায় লিখছি, ঝুঁকি ও আয় চ্যাপ্টার থেকে আমরা ওখান থেকে ডিটেইলস আমরা ওখান থেকে জেনে নেব। তাহলে আমরা এই 2টা মডেল আমরা এখান থেকে শিখে ফেলবো। তো তাহলে আজকে আমরা আরেকটু যদি রিভিউ করি, যে আমরা আজকে এখান থেকে ক্লাসটা আমরা শেষ করব, রিভিউ করে নিই যে আমরা কি কি দেখলাম। তো আমাদের যেটা হলো কি, যে মূলধন ব্যয়, এরপরে আমরা যেমন দেখলাম কি মূলধন কাঠামো, এগুলো তোমরা একটু থিওরি যে কোনো বই থেকে দেখে নেবে। তারপরে আমাদের আর্থিক কাঠামো, এরপরে দীর্ঘমেয়াদী মূলধনের উৎস, মূলধনের উৎস আমরা 4টে আমরা দেখলাম, 4টা, এবং প্রত্যেকটার ব্যয় কি কেই, কেপি, কেডি, কেআর এবং কেও নির্ণয় করতে হবে, এটা আমরা জানলাম। এরপরে আমরা শুরু করেছি কি দিয়ে? কেই দিয়ে স্টার্ট করলাম। যে তাহলে আমাদের কেই, কেপি, কেডি, কেআর এবং কেও নির্ণয় শিখতে হবে। আমরা স্টার্ট করেছি কোত্থেকে? আবারও বলছি যে কেই থেকে স্টার্ট করেছি। কেইর আমরা 3টি পদ্ধতি আমরা দেখলাম। এই 3টি পদ্ধতি আমরা একটু ডিটেইলস সামনে হয়তো আমরা যখন প্রবলেম সলভ করবো আবার ডিটেইলস দেখাবো। তো যাই হোক, আমরা বলেছি, আবারও বলছি যে আমরা 4টা ক্লাস করব। এই 4টা ক্লাসের মধ্যে আজকে আমাদের গেল কি কেই পর্যন্ত, আমরা নেক্সট দিন দেখব কেডি এবং কেপি, দুইটার বৈশিষ্ট্য একই ধরনের। এরপরে আমরা দেখব কেআর এবং কেও। তো আমরা এগুলো প্রত্যেকটা ছোট ছোট অংশ। এরপরে আমাদের ডিটেইলস এই কেও পর্যন্ত করলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি আমরা শেষ করব। তো তোমরা যাক সবাই ভালো।